বন্ধুরা, কোয়ান্টাম ফিজিক্সের বা ব্ল্যাক হোলের কথা আমরা সবাই শুনেছি। এই সিনেমাটিতে সেই থিওরিটিকে তুলে ধরা হয়েছে। একজন দম্পতি যারা ফেসে গেছে একটা ব্ল্যাক প্যাচের ভিতর, একটা ব্ল্যাক স্পট যেটা পার করলেই তারা আলাদা আলাদা টাইম লাইনে পৌঁছে যাচ্ছে। একটা লুপের মধ্যে বারবার ঘোরাফেরা করছে, কিছুতেই বাইরে বেরোতে পারছে না। শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে আমি সাউথের দুর্ধর্ষ সায়েন্স ফিকশন ব্ল্যাক মুভিটিকে শর্টলি এক্সপ্লেন করব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল ফিল্মসারকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কাহিনীটা শুরু করা হয়েছে 1964 সালে, যেখানে আমরা দেখি যে গণেশ আর ললিতা তাদের বাবা মার অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চলেছে। ওদেরকে সাহায্য করার জন্য ডাকা হয়েছে ওদের কলেজ ফ্রেন্ড মনোহরকে। মনোহর তারই একটি বাড়িতে ওদের থাকার বন্দোবস্ত করেছে। মনোহর ললিতা আর গণেশকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওদের বলল যে এভাবে পালিয়ে বিয়ে করাটা ঠিক নয়, আমি ললিতার বাবার সাথে কথা বলতে পারি। আসলে কলেজে পড়াকালীন মনোহর ললিতাকে পছন্দ করত, কিন্তু ললিতা ভালোবেসেছিল গণেশকে। মনোহর চাইছিল না যে ওদের বিয়েটা হোক। মনোহরের কথায় গণেশ বলল যে তার আর উপায় নেই, কারণ ললিতা প্রেগনেন্ট। এই কথাটা শুনে মনোহরের প্রচন্ড রাগ হলো। মনোহর ওর বাড়িতে ওদেরকে রেখে ফিরে যাওয়ার সময় ভাবলো, ললিতা কেন আমার সাথে এমনটা করলো, আমি ওদেরকে এখনই শেষ করে দেব। এটা ভেবেই ও নিজের বন্দুকটা বার করলো। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত আওয়াজ কানে এলো মনোহরের। তার সাথে রোড লাইট গুলো জ্বলতে আর নিভতে শুরু করলো। কি হচ্ছে সেটা দেখতে মনোহর একটি কালো অন্ধকার জায়গা পার করে একটু এগিয়ে সামনে গেলেই ঠিক তখনই দুটো গুলির আওয়াজ তার কানে এলো। দৌড়ে মনোহর ঘরের ভিতর ঢুকে দেখলো ললিতা এবং গণেশ মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। ললিতা মারাই গিয়েছে, গণেশ তখনও বেঁচে ছিল। মনোহর জিজ্ঞেস করলো, কে মারলো তোমাদের? গণেশ মনোহরের কানের কাছে কিছু একটা বলল, তারপর মারা গেল। গণেশের কথা শুনে মনোহর তো অবাক। এবার সিন শিফট করা হয়েছে বর্তমানে, যেখানে অরণ্যা নামের একটি মেয়ে পুলিশকে ফোন করে বলছে যে ওরা বিপদে পড়েছে, ওরা ওপালাপক্কমে রয়েছে, পুলিশ যেন একবার সেখানে যায়। এর পরের সিনে আমরা অরণ্যার হাজবেন্ড বসন্তকে দেখতে পাই, যাকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বসন্তকে অরণ্যার সম্বন্ধে প্রশ্ন করছিল। বসন্ত বলল, আমি তো নিজেই আমার স্ত্রীকে খুঁজছি, আমাদের সাথে খুবই অদ্ভুত কিছু ঘটে চলেছে, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অফিসার ভাবলো বসন্ত নিজেই নিজের স্ত্রীকে কিছু করেছে, এবার ধরা পড়ে মিথ্যা গল্প বলছে। অফিসার বসন্তকে থানাতেই আটকে রেখে ওর স্ত্রীকে খোঁজার জন্য বেরোতে যাবে। ঠিক সেই সময় বসন্ত ভাবলো যে পুলিশ তো অরণ্যাকে খুঁজে পাবে না। ও মনে মনে ভাবলো আজ ওর ভুলের জন্যই অরণ্যা হারিয়ে গেছে, আর আমি সেটা ঠিক করব। পুলিশের সাথে হাতাহাতি করে সেখান থেকে পালিয়ে যায় বসন্ত। এবার আমরা 48 ঘন্টা আগের ঘটনা দেখতে পাই, যে আসলে হয়েছিলটা কি। আমরা বসন্ত আর অরণ্যাকে একটা ক্লাবে দেখি। অরণ্যা ওদের বন্ধু বান্ধবদের সাথে চিল করছিল, যেখানে ওদের বেস্ট ফ্রেন্ড প্রভা আর বসন্তের বেস্ট ফ্রেন্ড সুরেশও ছিল। সেই ক্লাবে একটা বদমাস ছেলে ছিল যে ডান্সের বাহানায় মেয়েগুলোর সাথে নোংরামি করছিল। এবার আমরা বসন্তকে একটা আলাদা ঘরে দেখতে পাই। সেই সময় প্রভা সেখানে যায়, কিন্তু সেই ঘর থেকে বেরিয়ে আসার সময় বসন্তকে নর্মাল দেখালেও প্রভাকে একটু দুঃখিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। সেই সময় সেই বদমাস ছেলেটা প্রভাকে ধাক্কা দেয়, আর অরণ্যাও ধাক্কা খায়, আর ওর ড্রেসের উপর ড্রিঙ্কসটা পড়ে যায়। তখন বসন্ত রেগে গিয়ে ছেলেটাকে বেধড়ক পেটায়। বাড়ি ফেরার সময় অরণ্যা বসন্তের উপরে রাগ করে বলল, সব ঠিকই চলছিল, কি দরকার ছিল ছেলেটার গায়ে হাত তোলা? বসন্ত বলল যে ছেলেটা ভালো নয়, মেয়েদের পিছনে লাগছিল, তাই ওকে মেরেছি। ঠিক সেই সময় ছেলেটা বাইকে করে এসে ওদের গাড়িতে অ্যাটাক করে। বসন্ত বাইরে বেরিয়ে দেখতে যাবে, কিন্তু তখনকে ছেলেটা অনেক দূরে চলে গেছে, এবং যেতে যেতে ছেলেটা বসন্তকে শাসিয়ে যায় যে তুমি খুব খারাপ ছেলের সাথে পাঙ্গা নিয়েছো, এর ফল ভালো হবে না। এই ঘটনার জন্য ওরা দুজনেই একটু ডিস্টার্ব হয়ে যায়। তাই মুড ঠিক করার জন্য ওরা দুজনে ওদের বিচ হাউসে 4-5 দিন একটা ভেকেশন প্ল্যান করে। রাস্তায় দুজনেই রেডিওতে শুনতে পায় যে আজ রাতে একটা রেয়ার ঘটনা ঘটবে। আজ চাঁদ পৃথিবীর খুব কাছে আসবে, সেই জন্য চাঁদকে আজ খুব বড় দেখতে লাগবে। একে সুপার মুন বলা হয়। আগের বার এত ক্লোজ সুপার মুন 1964 দেখা গিয়েছিল। মানে মনোহরের সাথে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল সেই রাতে সুপার মুন ছিল। তখন বসন্ত আর অরণ্যা সেই চৌরাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে সেই পরীর মূর্তিটি মাঝখানে বসানো রয়েছে। অরণ্যা একটু অবাক লাগে, কারণ এই ধরনের মূর্তি সাধারণত চার্চের কাছে রাখা হয়। তখন বসন্তের লাইটারটা নিচে পড়ে যায়, আর বসন্তের মনে হয় এইসব আগেও যেন একবার হয়ে গেছে। মানে এই চৌরাস্তা দিয়ে যাওয়া, এই লাইটারটা পড়ে যাওয়া, এগুলো আগেও একবার হয়ে গেছে। বসন্ত অরণ্যাকে বলল যে এমনটা দেখো আগেও হয়ে গেছে, দেখো এখন একটি পুরনো গাড়ি আমরা দেখতে পাবো। কিন্তু কোনো পুরনো গাড়ি দেখতে পাওয়া গেল না। অরণ্যা বলল, তোমার যেটা ফিল হচ্ছে সেটাকে ডেজাভু বলে, এটা অনেকের সাথেই হয়। এরপর ওরা ওদের বিচ হাউস কোস্টাল প্যারাডাইস ভিলাতে পৌঁছায়, যেখানে ওরা জানতে পারে যে এই পুরো এরিয়াটা এখনো
খালি রয়েছে। ওরা দুজন বাদে এখানে আর কোনো ঘরই কেউ কেনেনি। এবার ম্যানেজার ওদের বলে যে সিকিউরিটির জন্য এখানে অলরেডি একটা গার্ড রয়েছে, কাল আরো একজন গার্ড এখানে জয়েন করবে। আর লোডশেডিং এর ঝামেলা এখানে সাধারণত হয় না, কিন্তু তাও যদি হয় তাহলেও ব্যাকআপের জন্য জেনারেটর লাগানো রয়েছে। সেই সময় অরণ্য বলল, আমি দেখলাম এখানে আশেপাশে কোনো চার্চ নেই, তাহলে ওই পরীর মূর্তিটা চৌরাস্তায় কেন বসানো হয়েছে? ম্যানেজার বলল, এর পিছনে অনেক পুরনো কাহিনী আছে। আসলে এই মূর্তিটাকে একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু রাস্তায় সেই গাড়িটা বারবার একই জায়গায় ভেঙে যাচ্ছিল। মূর্তিটাকে ওই এরিয়ার বাইরে নিয়ে যাওয়াই যাচ্ছিল না। তখন এলাকার লোকেদের মনে হয় যে এটা দৈবিক শক্তির জন্য হচ্ছে, তাই মূর্তিটাকে ওখানেই স্থাপন করা হয়। এটা বলে ম্যানেজার সেখান থেকে চলে গেল। এবার কিছু জিনিস কিনতে ওরা একটা শপিং মলে যায়, যেখানে ওই ক্লাবের বদমাস ছেলেটাও ছিল। ছেলেটি বসন্ত আর অরণ্যার কাছে সেই রাতের জন্য ক্ষমা চায়। বসন্ত বলল, ঠিক আছে। এবার বাইরে এসে বসন্ত ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই বাইকটা তোমার? ছেলেটি হ্যাঁ বলাই একটি হকি স্টিক দিয়ে বাইকের হেডলাইটটা ভেঙে দিল বসন্ত। তুমি আমার গাড়ি ভেঙেছিলে, আজ আমি তোমার বাইক ভাঙলাম। এবার বসন্ত সরি বলে সেখান থেকে চলে গেল। যাবার পথে অরণ্যা আবার বসন্তকে চিল্লালো, বলল, তুমি নিজেকে কি ভাবো? এসব করার আগে এটা ভাবো না যে তুমি ব্যাচেলর নও, তোমার সাথে তোমার স্ত্রীও রয়েছে। ওরা যখন ভিলাতে পৌঁছালো তখন সেখানকার একমাত্র সিকিউরিটি গার্ডটাও ছিল না। বসন্তকে গেট খুলে ভিতরে ঢুকতে হলো। আর এখান থেকে আজব সব ঘটনা ঘটতে শুরু হয়। রুমের বাইরে একটা পার্সেল গিফট রাখা ছিল, সেটাকে নিয়েই ওরা ভিতরে যায়। পার্সেলটা খুলে দেখে একটা খুব দামি পেন্টিং। বসন্ত ভাবে অরণ্যা অর্ডার করেছে আর অরণ্যা ভাবে বসন্ত, কিন্তু ওরা দুজনে কেউই এই পেন্টিংটা অর্ডার করেনি। পেন্টিংটা এসেছে বসন্তের নামে, কিন্তু সেন্ডারের কোনো নাম নেই। অরণ্যার বিষয়টা অবাক লাগে, কে পাঠাতে পারে এই পেন্টিংটা? বসন্ত বলল, ছাড়ো না, যে হোক পাঠিয়েছে, কি বা যায় আসে। কিন্তু অরণ্যা শোনে না তার কথা। সে বলে, খোঁজ নিয়ে দেখো কে পাঠালো। এবার বসন্ত পেন্টিংটার একটা ফটো তুলে ওদের চ্যাট গ্রুপে পাঠিয়ে দেয়, ওর কোনো বন্ধু পাঠিয়েছে কিনা জানার জন্য। এর কিছুক্ষণ পর বসন্তের ফ্রেন্ড সুরেশ সেখানে আসে। বসন্ত বলল, এত রাতে তুই এখানে কি করছিস? সুরেশ অবাক হয়ে বলল, আরে তুই তো আমাকে ফোন করে ডাকলি। বসন্ত বলল, কই, আমি তো ফোন করিনি। সুরেশ নিজের ফোন বের করে কল হিস্ট্রি দেখাতে গিয়ে দেখলো ফোনটা গাড়িতেই ভুলে এসেছে। বসন্ত বলল, আমি ফোন করিনি, শুধু একটা গ্রুপ মেসেজ পাঠিয়েছিলাম যে পেন্টিংটা কে পাঠিয়েছে। সুরেশ বলল, এই পেন্টিংটার ব্যাপারে আমি কিছুই জানি না। তখনই আমরা দেখি যে জানলা দিয়ে ওদের উপর কেউ নজর রাখছে। যাবার সময় সুরেশ বলল, দেওয়াল ঘড়িটা তোদের ভুল টাইম দেখাচ্ছে, ওটা ঠিক কর। এরপর সুরেশ চলে যায়। বসন্ত ফোনে কারোর সাথে কথা বলছিল। সিগন্যাল খারাপ থাকার কারণে বসন্ত টেরিসে যায়। তখন বসন্ত দেখে যে নিচে জানলার কাছে কিছু রয়েছে, যার জন্য সেখানকার গাছগুলো নড়াচড়া করছে। বসন্ত ব্যাপারটাকে ইগনোর করে দেয়। এবার বসন্ত ঘরে এলে ওরা দুজনেই একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায়, আর তার সাথে সাথে ঘরের এবং স্ট্রিট লাইট গুলো ব্লিঙ্ক করতে থাকে এবং আচমকা লোডশেডিং হয়ে যায়। সারা ঘরে কতগুলো মোমবাতি জ্বালিয়ে দেয় অরণ্যা। বসন্ত ম্যানেজারকে ফোন করে বলে, কি ব্যাপার, গেটে কোনো গার্ড নেই, এদিকে লোডশেডিং হয়ে গেছে। ম্যানেজার ওদের কাছে ক্ষমা চেয়ে বলে, গার্ডের হয়তো কোনো কাজ পড়ে গেছে স্যার, দয়া করে যদি আপনি নিজেই জেনারেটরটা অন করে নেন। কোনো উপায় না দেখে বসন্ত আর অরণ্যা দুজনে মিলে জেনারেটর অন করতে যায়। বাইরে এসে দুজনেই সুপার মুন দেখে মুগ্ধ হয়ে যায়। কি অপূর্ব দেখতে লাগছিল চাঁদটাকে। এরপর বসন্ত এসে জেনারেটর অন করে দেয়। সব লাইট ঠিকঠাক জ্বললেও একটা টিউব তখনও ব্লিঙ্ক করছিল। হঠাৎ বসন্তের আবার সেই ফিলিংসটা হয় যে এটা যেন সে আগেও দেখেছে। তখনই অরণ্যার মনে হয় কেউ যেন ওদের দিকে তাকিয়ে রয়েছে। অরণ্যা সেটা বসন্তকে বললে ওরা সেই জায়গাটাতে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। একটা বালতিকে সেখানে পড়ে নড়তে দেখতে পেল। অরণ্যা বলল, আমি বলেছিলাম না এখানে কেউ ছিল। এরপর ওরা নিজেদের রুমে চলে আসে। ঠিক তখনই আবার স্ট্রিট লাইট গুলো ব্লিঙ্ক করতে থাকে, আর একটা এরিয়াতে একটা অন্ধকার মতো জায়গা হয়ে যায়। অরণ্যা ঘরের মোমবাতি গুলো নিভিয়ে দিতে দিতে জানলা দিয়ে দেখলো যে সামনের ঘরের লাইট জ্বলছে। বসন্ত সেটা দেখলো আর বলল, ম্যানেজার তো বলেছিল আমরা ছাড়া এখানে আর কেউ আসেনি। সেই সময় সিকিউরিটি গার্ডের ফোন আসে। সে বলে যে ও হসপিটালে আছে, ওর নাতির শরীর খারাপ। বসন্ত জিজ্ঞেস করলো, সামনের ঘরটা থেকে কেউ এসেছে? গার্ড বলল, না তো স্যার, কেউ তো আসেনি। তখনই সেই ডিস্টার্বিং হাই ফ্রিকোয়েন্সির আওয়াজটা আবার শুনতে পেল ওরা। বসন্ত নোটিস করলো যে ওই আওয়াজটা ওই ডার্ক এরিয়াটার ভিতর থেকে আস। বসন্ত কি হচ্ছে সেটা দেখতে বের হয়। চলতে চলতে সে ওই ঘরটার সামনে চলে আসে যেখানে লাইট জ্বলছিল, কিন্তু এখন সেখানে লাইট বন্ধ হয়ে গেছে। তাই ঘরের ভিতরে কিছু দেখতে পেল না বসন্ত, কিন্তু সেখানে জানলার নিচে একটা আধপোড়া সিগার কুড়িয়ে পেল সে। তখন বসন্ত মনে করলো এখানে ওরা ছাড়াও
অন্য কেউ তো রয়েছে। বসন্ত ভাবলো ক্লাবের ওই বদমাস ছেলেটা নয়তো, হয়তো রিভেঞ্জ নেবার জন্য এসেছে। বসন্ত ফিরে আসার পর অরণ্যা বলল, দেখো আবার সামনের ঘরের লাইটটা জ্বলছে। বসন্ত ভাবলো এই তো দেখে এলাম যে লাইটটা বন্ধ রয়েছে, তাহলে চলো আবার গিয়ে দেখে আসি কেউ এসেছে কিনা। এবার ওরা দুজনেই ওই ঘরটার সামনে যায়, দেখে সত্যি লাইটটা জ্বলছে। ওরা জানলা দিয়ে ভিতরটা দেখে চমকে যায়, কারণ এই ঘরটার ফার্নিচার, কার্টেন, এমনকি পেন্টিংটা পর্যন্ত ওদের ঘরের মতো। অরণ্যা এসব দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এবার ওরা অন্য একটা জানলা দিয়ে যা দেখলো তাতে ওদের দুজনের হালত খারাপ হয়ে গেল। ওরা দেখলো যে ভিতরে ওদেরই মতো একজন কাপলস রয়েছে, একদম ওদের কপি। বসন্ত দেখলো যে টেবিলে ড্রিঙ্কস এর গ্লাসটা নাচছে, আর ঠিক সেই সময় সেই কপি বসন্ত এদের দিকে তাকালো। বসন্ত আর অরণ্যা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটা গাছের টবে পা পেয়ে টবটা উল্টে গেল। ঘরে এসে অরণ্যা প্যানিক করতে শুরু করলো, এসব হচ্ছেটা কি? বসন্ত বলল, নিশ্চয়ই এখানে কেউ আছে, যে বা যারা আমাদের ভয় দেখাতে চাইছে। বসন্ত সেখানে কুড়িয়ে পাওয়া সিগারটা অরণ্যাকে দেখালো, আর সেটা দেখে অরণ্যা আরো ভয় পেয়ে যায়, কারণ এই ব্র্যান্ডের সিগার ইন্ডিয়ায় পাওয়াই যায় না। বসন্তকে সারপ্রাইজ দেবে বলে ও বাইরে থেকে স্পেশালি অর্ডার দিয়ে নিয়ে এসেছিল। অরণ্যা সেই সিগারের বক্সটা বের করে বসন্তকে দেখালো। বসন্ত মাথায় হাত দিয়ে সোফায় এসে বসলো। ঠিক সেই সময় অরণ্যা টেবিলটাতে ধাক্কা খেলে টেবিলে রাখা গ্লাসটা নাচতে শুরু করলো। বসন্ত সেটা দেখে ভাবলো এই ঘটনাটাই তো ওই ঘরটাতে সে দেখে এসেছে, তার মানে ওখানে ওই ঘরটাতে যা হয়েছে সেটা এখানেও রিপিট হচ্ছে। বসন্ত সোজা উঠে জানলার কাছে গেল, এটা দেখতে যে বাইরে থেকে কেউ ওদের দেখছে কিনা। কাউকে দেখতে পেল না ঠিকই, কিন্তু বসন্ত দেখলো যে গাছের টবটা সত্যি উল্টে পড়ে রয়েছে, মানে কিছুক্ষণ আগে যেটা হয়ে গিয়েছিল সেটা আবার ঘটছে। তখন ওরা বাইরে ছিল আর এখন ওরা ভিতরে। ওরা তখন বাইরে থেকে ভিতরের ঘটনাটাকে দেখছিল, তবে সেটা অন্য ঘরে। এইরকম অবাস্তব ঘটনা দেখে ওরা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ওরা সোজা গাড়িতে চেপে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করার পরও গেট পর্যন্ত পৌঁছাতে পারে না ওরা। বসন্ত বুঝতে পারে যে ওরা একই জায়গায় বারবার চক্কর খাচ্ছে। বসন্ত সামনে একটা গাড়ির পিছনের হেডলাইট গুলো দেখতে পাচ্ছিল। ও দেখলো যে ওই কালো জায়গাটার ভিতরে যেতেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল। বসন্ত বুঝতে পারলো যে ওই গাড়িটা আমাদের গাড়িটাই, যেটা কিছুক্ষণ আগেই এখান দিয়ে গেছে। বসন্ত ভাবলো যে ওরা এখানে ফেসে গেছে, তাই ওরা আবার ওদের ঘরে ফিরে আসে, আর ঘরে এসে দেখে যে সমস্ত ঘর তছনছ করা রয়েছে, সেই পেন্টিংটাও মাটিতে পড়ে ভেঙে গেছে। অরণ্যা তখনই পুলিশকে ফোন করে ব্যাপারটা জানায়, আর ওদিকে বসন্ত সুরেশকে ফোন করে বলে, তুই এখানে যাওয়ার পর থেকেই এখানে পরপরই কিছু আজব ঘটনা ঘটে চলেছে। সুরেশ বলল, আমি তোদের ওখানে কখন গেলাম? আমি তো ওখানে যাইনি। বসন্ত বলল, সুরেশ মজা করিস না, আমরা এমনিতেই প্রবলেমে আছি। সুরেশ বলল, আমি মজা করিনি, তবে তুই যখন বলছিস তখন আমি যাচ্ছি। তখনই ফোনের সিগন্যাল চলে যায়। বসন্ত অরণ্যাকে বলে, সুরেশ বলছে যে ওখানে আসেইনি, কিন্তু ও তো এসেছিল। ঠিক সেই সময় অরণ্যা দেখতে পেল যে পর্দায় আগুন লেগে গেছে। বসন্ত আগুনটাকে কোনো রকমে বোঝালো। বসন্ত বলল, আগুনটা মোমবাতি থেকেই লেগেছিল। অরণ্যা বলল, কিন্তু তুমি মনে করে দেখো যে আমি কারেন্ট আসার পর তো মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছিলাম। তখন বসন্ত দেখলো যে সামনের ঘরের পর্দাতেও আগুন লেগেছে। বসন্ত বলল, এখানে যা ঘটছে কিছুক্ষণ পরে ওই ঘরটাতেও সেটাই ঘটছে। এবার বসন্ত নিজের ঘরের লাইটটাকে একবার অন অফ করে বলল, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে ওই ঘরের লাইটটাও অন অফ হবে। বসন্তের ধারণাটাই ঠিক হলো। ওরা দেখলো যে সামনের ঘরের লাইটটাও কিছুক্ষণ পর অন অফ হলো। এবার বসন্ত একটা চিঠি লিখলো। বসন্ত লিখলো, আমরা বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে, কিন্তু আমরা ফ্রেন্ডলি বিহেভ করব। এবার দুজনে একসাথে গিয়ে ওই লেটারটাকে সেই ঘরের দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে দৌড়ে নিজের ঘরে এসে দেখলো যে ওদের ঘরের দরজার নিচেও সেম লেটারটা পড়ে রয়েছে। বসন্ত বলল, আমার মনে হচ্ছে অন্য কোনো ঘর নেই, এগুলো সব আমাদের ঘরেরই মিরর ইমেজ। কিন্তু অরণ্যা কিছুই বুঝতে পারছিল না। তখন বসন্ত নিজেই একটা রিপ্লাই মেসেজ লিখলো, আর অরণ্যাকে বলল, এটা আমি একাই ওই বাড়িতে দিয়ে আস, তুমি এখানেই থাকো, দেখো যে লেটারটা এই ঘরে আসছে কিনা। কিন্তু ওদেরকে অবাক করে দিয়ে সেই সেম লেটার এবার আগেই ওদের ঘরে দরজার নিচ দিয়ে চলে এলো। বসন্ত অরণ্যাকে বলল, আমার খুব খারাপ ফিল হচ্ছে, যেন কিছু খারাপ একটা হতে চলেছে। ঠিক তখনই আরো একজন বসন্ত এসে এই বসন্তের উপর হামলা করে দেয়। ওদের মধ্যে হাতাহাতি হবার সময় অরণ্যা একটি ব্যাট দিয়ে ওই কপি বসন্তকে মারে। তখন ওই বসন্ত অরণ্যাকে কিছুই না করে সেখান থেকে চলে যায়। এইসব ঘটনার পরে ওরা আরো চিন্তায় পড়ে যায় যে ওরা চাইছেটা কি। তখন বসন্ত একটা ব্যাট হাতে নিয়ে ওদের ঘরের দরজায় যায়। অরণ্যার সাথেই ছিল, কিন্তু ওই ঘরের সামনে এসে জানলা দিয়ে বসন্ত দেখলো যে অন্য বসন্ত কোনো কারণে অরণ্যার উপর আঘাত করেছে, আর অরণ্যা মেঝেতে পড়ে রয়েছে। বসন্ত দেখলো যে ওই ঘরের দেওয়াল ঘড়িতে 1:30 বাজছে। বসন্ত অরণ্যাকে এই ব্যাপারে কিছুই না বলে অরণ্যাকে নিয়ে নিজের ঘরে চলে এলো, আর নিজের ঘরের দেওয়াল ঘড়িতে এসে দেখলো যে 1টা বাজছে। বসন্ত ভাবলো তাহলে ওই ঘরে যেটা দেখলো সেটা আর আধ ঘন্টা পরে এখানেও হতে চলেছে। বসন্ত নিজের ড্রিঙ্কস এর সমস্ত বোতল
বোতলগুলো ফেলে দিল যাতে ও নেশার ঘরে অরণ্যার কোনো ক্ষতি করতে না পারে। তখনই ওরা একটা গাড়ির আওয়াজ শুনতে পেল, যেটা ওদেরই গাড়ির আওয়াজ ছিল। মানে কিছুক্ষণ আগে যে ওরা গাড়িতে করে চক্কর লাগাচ্ছিল, এখন ওরা ঘরের ভিতর দিয়ে সেটা দেখছে। মানে গাড়িতেও বসন্ত আর অরণ্যায় প্রেজেন্ট রয়েছে। বসন্ত দেখলো যে ওদের গাড়িটা ওই অন্ধকার জায়গাটার ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার বসন্ত কিছুটা বুঝতে পারলো ব্যাপারটা, যে এখানে হয়তো টাইম লুপ বা প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট চলছে। আর এই সব কিছু হচ্ছে ওই অন্ধকার জায়গাটার জন্য, যেখানে মাল্টিপল টাইম লাইনের কোনো কানেকশন রয়েছে। এই জন্যই ওরা যখনই ওই অন্ধকার জায়গাটা ক্রস করে নিজেদের ঘরে আসছে, তখনই ওরা একটা অন্য টাইম লাইনে বা অন্য ডাইমেনশনে চলে যাচ্ছে। মানে যখন সুরেশ এসেছিল তখন ওরা অন্য ডাইমেনশনে ছিল। এই জন্য বসন্তের ফোন করাটা তার মনে ছিল না। অরণ্যা বলে, যদি ডেট সময় খারাপই কিছু হবার থাকে তাহলে সেটা আমরা এখানেই বসে দেখি, হয়তো কোনো রাস্তা বেরোতে পারে। তখনই অন্ধকার টেবিলে রাখা একটা নোটপ্যাডের দিকে নজর গেল অরণ্যার। এই বিষয় নিয়েই বারবার সেখানে লেখা রয়েছে, অর্থাৎ এই আলোচনাগুলো ওরা আগেও বহুবার করেছে। তখন অরণ্যা বলল, চলো ওই অন্ধকার জায়গাটার ভিতর দিয়ে যাওয়া যাক, দেখা যাক কি হয়। অন্ধকার জায়গাটা পার করলে এবার ওরা টাইম লাইনের আগে নয় বরং পিছনে চলে যায়, যেখানে একটা ঘরের জানলা দিয়ে ওরা দেখে সেই সময়টাকে যখন বসন্তের সেই ফোনটা এসেছিল। আর সিগন্যাল না থাকার কারণে ও টেরিসে গিয়েছিল কথা বলতে। বসন্ত অরণ্যাকে বলল, চলো এখানে দেখার কিছু নেই। অরণ্যা বলল, দেখি না কি হয়। তখন বসন্ত আর অরণ্যা নিচে দাঁড়িয়ে টেরিসে দাঁড়িয়ে থাকা বসন্তের কথাগুলো শুনলো। আর এখানে দাঁড়িয়ে থেকে অরণ্যা জানতে পারলো যে তখন বসন্তের স্যারের কোনো ফোনই আসেনি। ফোন এসেছিল অরণ্যার বেস্ট ফ্রেন্ড প্রভার। আর এই প্রভাই পেন্টিংটাও পাঠিয়েছে। প্রভার কথা শুনে মনে হয় ও বসন্তকে পছন্দ করে। আর সেদিন ওই পার্টিতে ওই খালি ঘরে ওদের দুজনের মধ্যে কিছু তো হয়েছিল। বসন্ত সেই বিষয়টার জন্য প্রভার কাছে ক্ষমা চাইছে। এসব শুনে নিচে দাঁড়িয়ে থাকা অরণ্যার চোখে জল এলো। তাহলে বসন্ত এতদিন ওকে ঠকাচ্ছিল? পাশে দাঁড়িয়ে থাকা বসন্ত বলল, তুমি ভুল ভাবছো অরণ্যা, সেদিন সেরকম কিছুই হয়নি। সবকিছুই প্রভার দিক থেকে হয়েছিল। আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু অরণ্যার ওর কথা বিশ্বাস হলো না। তাই রেগে অরণ্যা সামনের দিকে এগিয়ে যায় আর অজান্তেই ওই ডার্ক জায়গাটা পার করে ফেলে। এদিকে বসন্ত অরণ্যা করে ডাকতে ডাকতে ওর পিছনে গিয়ে দেখে অন্ধকার জায়গাটা পার করে অরণ্যা আর নেই। মানে অরণ্যা অন্য কোনো ডাইমেনশনে বা টাইম লাইনে চলে গেছে। বসন্ত তখন অরণ্যাকে আলাদা আলাদা টাইম লাইনে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোখানেই অরণ্যা একা ছিল না। সব জায়গাতেই ওর সাথে বসন্ত প্রেজেন্ট রয়েছে। আর এই বসন্তকেই জেনারেটর অন করার সময় অরণ্যা দেখেছিল যে কেউ যেন তাদের উপর নজর রাখে। আসলে তখন এই বসন্ত অরণ্যাকেই খুঁজছিল। এবার ঘরে এসে রাগ করে বসন্ত সব জিনিসগুলো ভাঙচুর করে, যেটা ওরা আগেই দেখেছিল। মানে সেদিন যেদিন দেখতে পাওয়া গেছিল ঘরের ভিতরে সমস্ত জিনিস তছনছ হয়ে রয়েছে, সেটা আসলে বসন্তই করেছিল। বসন্ত মনের দুঃখে ক্লান্ত হয়ে বাইরে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় কিছুক্ষণের জন্য চাঁদটা মেঘে ঢেকে যায় আর ওই অন্ধকার পোর্টালটা বন্ধ হয়ে যায়। মানে এই অন্ধকারটা দিয়ে অন্যান্য ডাইমেনশনে যাওয়ার রাস্তাটা সুপার মুনের জন্যই হয়েছে। যেহেতু এখন চাঁদ মেঘে ঢেকে আছে তাই দরজাটা বন্ধ। ঠিক তখনই সেখানে পুলিশ এলো, কেননা অরণ্যা পুলিশকে ফোন করেছিল। বসন্ত এখানে কি হয়েছিল কিছুই বুঝিয়ে উঠতে পারলো না। পুলিশ মনে করলো ড্রিঙ্ক করে বসন্ত ওর স্ত্রীকেই কিছু করেছে, তাই ওকে থানায় নিয়ে যাওয়া হলো, যেটা আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম। এবার আমরা দেখি পুলিশকে মেরে বসন্ত থানা থেকে পালিয়ে আবার ওই ভিলাতে যাওয়ার সময় চৌরাস্তার মোড়ে আবার সেই পুরনো গাড়িটাকে দেখতে পাই, যেটা ও আগেই ফিল করেছিল আর অরণ্যাকে বলেও ছিল। এবার বসন্ত ভিলায় না গিয়ে ওই পুরনো গাড়িটাকে ফলো করে একটা বাড়িতে চলে আসে, যেখানে আমরা সেই মনোহরকে বৃদ্ধ অবস্থায় দেখতে পাই। বসন্ত মনোহরকে সবটা বলে। তখন মনোহর বুঝতে পারে যে সেই রাতেও সুপার মুন ছিল, যে রাতে গণেশ আর ললিতা পালিয়ে গিয়েছিল। আর ও নিজেই গণেশ আর ললিতাকে অন্য ডাইমেনশনে গিয়ে মেরেছিল। আর এই কথাটাই গণেশ ওর কানে বলেছিল মারা যাবার সময়, যে মনোহর তুমি এটা কেন করলে। মনোহর এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করেছে। আমরা জানতে পারি যে বহু বছর আগে এই জায়গাটাতে ব্রিটিশদের কোনো সিক্রেট রিসার্চ সেন্টার ছিল। এরপরে একদিন ফ্যাক্টরিতে কোনো দুর্ঘটনা ঘটে যায় আর এই রিসার্চ সেন্টারটাকে বন্ধ করতে হয়। মনোহর বলে এটা তারই এফেক্ট, যেটা তোমার আর আমার সাথে ঘটেছে। বসন্ত বলল, আমি অরণ্যাকে কি করে খুঁজে পাবো? মনোহর বলল, সুপার মুনের সাথে ওই ব্ল্যাক পোর্টালটার কানেকশন রয়েছে। এই সুপার মুন আর 45 মিনিটই থাকবে, তার মধ্যেই তোমাকে খুঁজে বার করতে হবে সেই টাইম লাইনটাকে যেখানে অরণ্যা একা আছে। এরপর বসন্ত আবার যায় সেই ভিলাতে, কিন্তু চাঁদ তখনও মেঘে ঢাকা ছিল, তাই পোর্টালটা তখনও বন্ধই ছিল। সেই জন্য
সেই পুলিশ অফিসার আবার এসে বসন্তকে ধরে ফেলে। ঠিক সেই সময় মেঘ সরে গেলে পোর্টালটা আবার খুলে যায় আর বসন্ত অফিসারকে ধাক্কা দিয়ে ওই পোর্টালে ঢুকে যায়। অফিসার বসন্তকে গুলি চালালেও সেটা বসন্তের গায়েই লাগে না। এবার বসন্ত একটা ঘরের জানলার সামনে এসে দেখে অরণ্যা বসে আছে আর কাছে অন্য কোনো বসন্ত নেই। তখনই সে বসন্ত ঘরে ঢুকে যায়, ঢুকেই দেখে যে অন্য বসন্ত সেখানেই রয়েছে। ফলে তাদের মধ্যে মারামারি হয়, যেটা আমরা আগেই দেখেছি। সেখান থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলে বসন্ত দেখলো যে সেখানে অরণ্যা বসন্তকে তার প্রেগন্যান্সির রিপোর্ট দেখাচ্ছে। ওরা খুব খুশি ছিল তখন, তাই বসন্ত ভাবলো হয়তো আর ও অরণ্যাকে কখনোই খুঁজে পাবে না। ঠিক সেই সময় সুপারমুনের টাইম শেষ হয়ে যায় আর পোর্টাল বন্ধ হয়ে যায়। তখন সেখানে আবার পুলিশ আসে, কিন্তু এবারে পুলিশ অরণ্যাকে নয় বসন্তকেই খুঁজছিল, কারণ অরণ্যা বসন্তের মিসিং রিপোর্ট লিখিয়েছিল। তখনই অন্য গাড়ি থেকে অরণ্যাও সেখানে আসে আর ফাইনালি বসন্ত ওর অরিজিনাল অরণ্যাকে পেয়ে যায়। চলে যাওয়ার সময় অফিসার বলল, বসন্ত আমার কেন জানি না মনে হচ্ছে আগেও তোমার সাথে দেখা হয়েছে। বসন্ত হেসে বলল, হ্যাঁ স্যার, হতেই পারে। এবার অরণ্যা বসন্তকে বলল যে পাওয়ার কাট হওয়ার পর তুমি জেনারেটর জ্বালাতে গেলে আর তারপর ফিরিয়ে এলে না। এখানে আমরা জানতে পারি যে বসন্ত জেনারেটর অন করে অন্য টাইম লাইনে অন্য অরণ্যার কাছে চলে গিয়েছিল আর এতক্ষণ সময় ধরে তার সাথে আসল নয় অন্য অরণ্যাই ছিল। এবার একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে বসন্ত গেল ফ্রেশ হতে। সেখানে অন্য একজন বসন্ত এলো। আসলে এটা সেই বসন্ত যে অরণ্যাকে খুঁজে বেড়াচ্ছিল। এরপর আমরা একজন বসন্তকে ফিরে আসতে দেখি। তাহলে কি অন্য বসন্তকে এই বসন্ত মেরে ফেললো? কারণ মনোহর বলেছিল যে তুমি যে টাইম লাইনেই প্রেজেন্ট থাকবে সেটাই তোমার রিয়েলিটি হয়ে যাবে। তো বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। জানি না আমি কতদূর বোঝাতে পেরেছি। যদি তোমরা আমার এক্সপ্লেনেশনটি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।